আমি ভাবছি ভাতটা কেন আগে বসাইলাম না। চুলায় ভাত হচ্ছে, কিন্তু আমাকে অপেক্ষা করতে হচ্ছে, কারণ ভাত ছাড়া এই রেসিপিটি কিভাবে খাবো। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আফলাতুন নাহারস কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। শুরুতেই ঘোষণা দিয়েছিলাম 2025 সালের শুরুতেই আপনাদেরকে শাক মাছের যুগলবন্দি নিয়ে আসব, এবং শাক মাছের যুগলবন্দির যে রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটি হচ্ছে প্রথম রেসিপি। এটির নাম পাবদা মাছে পালং শাক। নামটা শুনলেই কেমন জিভে জল এসে যাচ্ছে, তাই তো? আসলেই সেরকমই একটি রেসিপি এই পাবদা মাছে পালং শাক। আর শীতকালে আমরা সাধারণত খুব ফ্রেশ শাক পেয়ে থাকি, সেজন্য আমরা এই সুযোগটা কাজে লাগাতেই পারি। আর শাক যেহেতু সবারই পছন্দ, তবে অনেক সময় বাচ্চারা খেতে পছন্দ করে না, সেজন্য আমরা নানা উপায়ে শাক যদি তাদের সামনে উপস্থাপন করি তাহলে তারা লুফে নিতে বাধ্য। আসুন, পাবদা মাছে পালং শাক তৈরি করতে কি কি উপকরণ লাগছে একবার দেখে নিই। পালং শাক, পাবদা মাছ, পেঁয়াজ কলি, টমেটো কুচি, রসুন কুচি, কুমড়ো বড়ি, ডিমের সাদা অংশ, আদা রসুন পেস্ট, কালো জিরা, হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, শুকনো মরিচ, কাঁচামরিচ, ধনেপাতা এবং সরিষার তেল। উপকরণ দেখে নিয়েছি, আসুন এবার মূল পর্বে চলে যাই। প্রথমে আমি পাবদা মাছ ম্যারিনেট করে নিব, এই জন্য হাতে গ্লাভস পরে নিয়েছি। প্রথমে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, এখানে আমি 750 গ্রাম পাবদা মাছ নিয়েছি, আর মোটামুটি 2 কাপের মতো পালং শাক নিয়েছি। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 টিস্পুন, মরিচের গুঁড়াও 1 টিস্পুন। ঝালটা যার যার পছন্দ মতো, যদি একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে ঝাল বেশি দিবেন, কম খেতে পছন্দ করলে কমিয়ে দিবেন। এরপরে লবণ দিব 1 টিস্পুন। খুব ভালোভাবে মাখিয়ে নিব। এবং আমি সব সময় বলেছি যে যখন আমরা ম্যারিনেট করব কোনো কিছু, তখন যদি একটু তেল দিয়ে নিই তাহলে স্মুথলি এটাকে ম্যারিনেট করা সম্ভব। সেজন্য আমি সরিষার তেল, পুরো রান্নাটা যেহেতু সরিষার তেল দিয়ে করব তাই সরিষার তেল দিয়ে দিলাম। মাছের পরিমাণ এবং মশলার পরিমাণ যেন সঠিক থাকে সেদিকে আমরা খেয়াল রাখব। এখন আমি ডিমের সাদা অংশ দিব। ডিমের সাদা অংশটা দিলে, যেহেতু পাবদা মাছ একটু নরম, এই জন্য আমি ডিমের সাদা অংশটা দিব জাস্ট বাইন্ডিংয়ের জন্য। এবং এটাতে অনেক বেশি সুস্বাদুও হবে। মাছ মাখানো শেষ, এখন আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি। শুরুতেই বলেছি যে পুরো রান্নাটা সরিষার তেল দিয়ে করব। মাছ ভাজার সময় আমি সরিষার তেলই ইউজ করছি। তেল গরম হয়ে গেলে মাছ দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন আমি একে একে মাছ দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলে আমি এখন বড়িগুলো ভেজে নিব। সুপ্রিয় বন্ধুরা, মাছ ভাজা শেষ, বড়ি ভাজাও শেষ। এখন আমরা অন্য একটি পাত্রে চলে এসেছি এবং যে তেলটি ছিল সেই তেলই কিন্তু আমি পাত্রে দিয়ে দিয়েছি। এখন শুরুতে কালো জিরা দিয়ে দিব, এরপরে শুকনো মরিচ দিব আস্ত 4-5টা। যদি কেউ বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে একটু ফেড়ে দিতে পারেন, আমি আস্তই দিলাম।
এরপরে দিব কাঁচামরিচ। এখানে অনেক বড় বড় কাঁচামরিচ, এখন খুব ভালো ফ্রেশ কাঁচামরিচ পাওয়া যাচ্ছে, এত বড় কাঁচামরিচ। একটু ফেলে দিলাম। এরপরে দিব রসুন কুচি 1 টেবিল স্পুন। আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ কুচি ইউজ করিনি, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, কারণ এখানে যেহেতু আমি পেঁয়াজ পাতাটা দিচ্ছি, মানে পেঁয়াজ পাতা না, পেঁয়াজ কলি যেটা, সেটা দিচ্ছি, সেজন্য আমি পেঁয়াজ ইউজ করিনি। কারণ আমরা শীতকালে অনেক সময় পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলি দিয়ে যখন রান্না করি তখন পেঁয়াজটা কিন্তু অ্যাভয়েড করতেই পারি। এরপরে আমি দিব টমেটো কুচি, খুব ছোট করে কাটা। আপনারা চাইলে এখানে টমেটো পেস্টও ইউজ করতে পারেন। এই সময় আমি সামান্য সল্ট দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা সফট হয়ে যায়। দারুণ একটা কালার এবং দারুণ কালার কম্বিনেশনের এই রেসিপি, যে সবুজ লাল সব কিছু আছে, যেমন সুস্বাদু তেমন কালারফুল। আমরা সবসময় চেষ্টা করব কালারফুল কারি তৈরি করতে, যাতে মুখরোচক হয় এবং দেখার সাথে সাথে অ্যাপেটাইটটা বাড়ে। এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য 1/4 টিস্পুন। মরিচের গুঁড়ো দিব 1/4 টিস্পুন, যেহেতু আমি এখানে শুকনো মরিচ এবং কাঁচা মরিচ ইউজ করেছি। এরপরে আদা রসুন পেস্ট অল্প করে দিব 1/2 টিস্পুন। খুব কম মশলায় আমরা সবসময় চেষ্টা করব যে শাক বা সবজি জাতীয় যে তরকারিগুলো, সেগুলো আমরা কম মশলায় রান্না করার চেষ্টা করব, এবং মশলাটা যাতে না পুড়ে যায় সেজন্য আমি এখানে সামান্য গরম পানি ইউজ করব। টমেটোটা আরেকটু সফট হলে আমি শাক দিয়ে দেব। আমরা অবশ্যই চেষ্টা করব শাক জাতীয় মানে লিফি ভেজিটেবল যখন রান্না করব তখন গ্রিন কালারটা যাতে অ্যাজ ইট ইজ থাকে সেটা চেষ্টা করব। যদি আমরা লাল শাক রান্না করি লাল রঙটা যাতে থাকে সেটাও চেষ্টা করব। সবুজ শাক যদি রান্না করি সেখানে সবুজ রঙটা যাতে বজায় থাকে সেটা আমরা চেষ্টা করব। পালং শাক রান্না হতে একদম সময় লাগে না, দেখেন একদম সফট হয়ে গেছে। এই সময় আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিব। আমি এবং আমার পরিবারের সদস্যরা বড়ি খেতে খুব পছন্দ করি, এজন্য একটু বেশি দিয়েছি। আপনারা যদি এর চাইতে কম দিতে চান কম দিবেন। এরপরে আমি সামান্য সময়ের জন্য ঢেকে দিব। ঢাকনা খুলে দেখি কি অবস্থা। শাক থেকে যে পানি বের হয়েছে সেই পানি দিয়েই কিন্তু শাক এবং বড়ি সিদ্ধ হয়ে গেছে। এখন উপরে মাছ বিছিয়ে দিব। এবং তার উপরে পেঁয়াজ কলি। এরপরে আবার 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। পাবদা মাছে পালং শাক একদম রেডি। উপরে শুধু ভাজা জিরার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। এরপরে চুলা বন্ধ। এখন পরিবেশনের পালা। আমি ভাবছি ভাতটা কেন আগে বসাইলাম না। চুলায় ভাত হচ্ছে,
কিন্তু আমাকে অপেক্ষা করতে হচ্ছে, কারণ ভাত ছাড়া এই রেসিপিটি কিভাবে খাবো। এত মজাদার দুর্দান্ত একটি রেসিপি, এটার যে সুঘ্রাণ, আর এর উপরে যদি আপনারা আরও 1 চামচ সরিষার তেল দিয়ে দেন তাহলে তো কোনো কথাই নাই। আমি যেহেতু একটু তেল মশলা কম খাই, যার কারণে আমি একটু তেল মশলা দিতে একটু কিপটামি করি, তো আপনারা দিতেই পারেন। এরকম শাক মাছের যুগলবন্দি যদি আপনি বাসায় ট্রাই করতে চান, তাহলে আফলাতুন নাহারস কিচেনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এই রেসিপিটি পুরো দেখতে হবে। আর আমি যে কত কম উপকরণ দিয়ে, কম মশলা দিয়ে, কম তেল দিয়ে এই মাছটি রান্না করেছি, সেটি আপনারা যখন দেখবেন তখন নিশ্চয়ই বুঝবেন যে আসলে কম তেল মশলায় সুস্বাদু রান্না করা সম্ভব, যদি টাইম, টেম্পারেচার এবং টেকনিক পারফেক্ট হয়। আমাকে অপেক্ষা করতে হচ্ছে ভাতের জন্য, আরেকবার অপেক্ষা করতে হচ্ছে আপনাদের কমেন্টের জন্য। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এরকম শাক মাছের যুগলবন্দি নিয়ে আবারও আসবো, আরও অনেক রেসিপি নিয়ে। সে পর্যন্ত স্টে ব্লেসড, ইট হেলদি।